প্রথম যখন নাটকের স্ক্রিপ্টটা হাতে পাই, আমি অনেকবার পড়ি। একই জিনিস, একই নাটক বারবার পড়তে থাকি। করে জাস্ট শুধু ওই ক্যারেক্টারটা না, নাটকটার মধ্যে দিয়ে কী বলতে চাইছে সেটাকে ভেতরে নিতে চেষ্টা করি। সেরকমভাবে আমি তো কোনো গুরু মেনে কারোর কাছে শিখিনি। মোটামুটি ভালোবাসার থেকে নাটক করা। কিন্তু খুব নাটক দেখতাম, ধরো তৃপ্তি মিত্র, শাওলি মিত্র, কেয়া চক্রবর্তী, এদের অভিনয় খুব নাড়া দিয়ে যেত, ভালো লাগতো। অনেক বড় বড় লেখক দেরও শুনেছি তাদের বই সিনেমা হলে তারা ঠিক পছন্দ করতে পারেন না, তাদের কষ্ট হয়। অনেকের মুখেই এই কথা শুনেছি। সুনীল গাঙ্গুলি গেছেন, সমরেশ মজুমদার গেছেন, শীর্ষেন্দুদা গেছেন, ওরা সব বলেছেন কিছু কিছু সিনেমা ওরা পছন্দ করতে পারেননি। আমাদের পাড়ায় সব পেয়েছির আসর ছিল, ক্লাবের মতো। এখন আর বোধহয় যেরকম ক্লাব হয়েছে ছোটদের, আমাদের সময় এরকম সব পেয়েছির আসর, মণিমেলা, এরকম ছোট ছোট ক্লাব থাকতো। তো সেইখানে আমরা রেগুলার নাটক করতাম। আমি নাটক লেখালেখির দিকেও আছি। আর সিডনিতে গত 2-3 বছর ধরে আমাদের সিডনিতে একটা ফেস্টিভ্যাল হয়, সেটা শর্ট অ্যান্ড সুইট ড্রামা ফেস্টিভ্যাল। 10 মিনিটের নাটক করতে হয়, ইংরেজি নাটকই হয়। সেখানে আমরা জাস্ট আ গেম বলে একটি নাটক নিয়ে গিয়েছিলাম। তারপরে ওদের কি মনে হয়েছে, ওরা আমাকে ওয়ান অফ দ্য অ্যাসেসার্স করেছিল। যখন লিখি তখন কিছুটা তো সব চরিত্রের সাথেই কিছুটা এক ফিল করি, একাত্ম ফিল করি। তার মধ্যে যেই চরিত্রটাকে বেশি ভালো লাগে তার সঙ্গে আরেকটু বেশি আত্মীয়তা হয়। গপ্পে নাটক থাকে, গপ্প থেকে নাটক হয়, আর জীবনেও নাটক থাকে। জীবনের গপ্পে অনেক সময় নাটকীয় মোড় আসে। আজকে আমাদের সঙ্গে আছেন নাটকের মানুষ শর্মিলা রায়। নমস্কার শর্মিলা দি, আমাদের গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা পডকাস্ট চ্যানেলে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ভীষণ ব্যস্ত সময়ের মধ্যে থেকে কিছুটা সময় বার করে আমাদের কাছে এসছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শর্মিলা দি, আপনি তো এখন সিডনিতে থাকেন। হ্যাঁ। তা আপনার একদম কেরিয়ারের শুরুটা, পড়াশোনা, এসব নিয়ে আমাদের একটু বলুন, প্রথমে শুনি আমরা। আমি তো কলকাতাতেই জন্ম এবং বড় হয়ে ওঠা। আমি বেথুন স্কুল, তারপর ব্রেমন কলেজ, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি, আর তারপর আমি পড়াতে শুরু করলাম। আমি সাখাওয়াত স্কুলে পড়িয়েছি। আমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স। তারপরে আমি লেক টাউন গভর্নমেন্ট স্কুলে যাই। এরপরে বিএ এবং সিডনিতে গিয়ে আর আমি টিচিং লাইনে যেতে পারিনি। অনেক রকম অসুবিধে ছিল, কেন আমাদের ডিগ্রিটা, যদিও এমএটা ওখানে অ্যাকসেপ্টেড, কিন্তু তারও আরেকটা আমাদের অ্যাডিশনাল কোর্স করতে হতো। কিন্তু তাই জন্য আমি ইনকাম ট্যাক্সে জয়েন করি। অ্যান্ড ইনকাম ট্যাক্সটা তারপরে আমি খুবই এনজয় করতে শুরু করি। আমি প্যারালিগাল আরও কোর্স করে আমি প্যারালিগাল ইয়েতে চলে যাই, ডিপার্টমেন্টে। আর ভালো লাগতো। নাটকের সঙ্গে যোগাযোগটা কবে? নাটকের শুরু একদম ছোটোবেলা থেকে। আমাদের পাড়ায় সব পেয়েছির আসর ছিল, ক্লাবের মতো। এখন আর বোধহয় যেরকম ক্লাব হয়েছে ছোটদের, আমাদের সময় এরকম সব পেয়েছির আসর, মণিমেলা, এরকম ছোট ছোট ক্লাব থাকতো। তো সেইখানে আমরা রেগুলার নাটক করতাম। আমরা তারপরে স্কুলে করেছি, যেটা স্কুলে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় একটা নাটক হতো। কলেজে গিয়েও করেছি। ব্রেমনে অবশ্য বেশিরভাগ ইংরেজি নাটকই হতো। মিডসামার নাইটস ড্রিম, জুলিয়াস সিজার, এরকম মার্ক অ্যান্থনি, ওইগুলোতে করেছি। তারপর আমি নাটক এখানে আমি যখন সাখাওয়াতে পড়াতে শুরু করলাম, সেখানে আরেকজন টিচারের, ওদের একটা অ্যামেচার একটা গ্রুপ ছিল, থিয়েটার গ্রুপ, রুদ্রাক্ষ নামে। সেখানে আমি ওদের সাথে 1-2টি নাটক, সেটা বলা যায়
প্রপারলি, দে ওয়ার অল প্রফেশনাল। আমি তার মধ্যে আমি মোটামুটি শখের ওদের অনুরোধে জয়েন করেছিলাম, কিন্তু নাটক করার একমাত্র কারণ আমি নাটকটা ভীষণ ভালোবাসি। নাটক, কবিতা এবং সাহিত্য, ওটা আমার মানে একটা সাহিত্য যেমন আমার ফার্স্ট লাভ, নাটকের ব্যাপারেও আমি সেরকমই প্যাশনেট। নাটক, কবিতা আবৃত্তি এগুলো আমাকে বরাবরই খুব টানে। তো নাটকে কি শুধু অভিনয়ের দিকটাতে সঙ্গেই আপনি যুক্ত রইলেন, নাকি নাটকের লেখালেখির দিক? আমি নাটক লেখালেখির দিকেও আছি। আর সিডনিতে গত 2-3 বছর ধরে আমাদের সিডনিতে একটা ফেস্টিভ্যাল হয়, সেটা শর্ট অ্যান্ড সুইট ড্রামা ফেস্টিভ্যাল। 10 মিনিটের নাটক করতে হয়, ইংরেজি নাটকই হয়। সেখানে আমরা জাস্ট আ গেম বলে একটি নাটক নিয়ে গিয়েছিলাম। তারপরে ওদের কি মনে হয়েছে, ওরা আমাকে ওয়ান অফ দ্য অ্যাসেসার্স করেছিল। আমরা সেখানে বিভিন্ন নাটকগুলো জমা পড়ে, সেগুলো বাছাই করে মনোনীত করার একটা কাজ আমি একজন অ্যাসেসর হিসেবে ছিলাম। আর এছাড়া একটু একটু লিখি। হ্যাঁ, কিছু লেখার কথা একটু শুনি আপনার, মানে কি লিখেছেন সম্প্রতি? বা সম্প্রতি একটা ইংরেজি নাটকের আমি বাংলা অনুবাদ করার চেষ্টা করছি। তেমন কিছু নাম না জানা লেখক নন, আমেরিকান একটা প্লের। তো এটা যেমন একটা আমাদের যেটা তুমি বলছি, হ্যাঁ নিশ্চয়ই আছে। মানে তোমরা যেটা দেখে এসেছো, ওটাও একটা অ্যাডাপ্টেশন ছিল। ওটা একটা আইরিশ নাটকের অ্যাডাপ্টেশন। সেরকম আমি একটা আমেরিকান প্লের একটা অ্যাডাপ্টেশন করার চেষ্টা করছি, শেষ করিনি এখনো, গিয়ে করব। তো মোটামুটি সিডনির কালচারাল জগতের সঙ্গে জড়িত আছি, ওটাই ভালো লাগে। নাটকের অ্যাডাপ্টেশন, অভিনয়, মানে দুটোকে কিভাবে কমপ্লিমেন্ট করে বলে আপনার মনে হয়? মানে অ্যাডাপ্টেশন করতে গেলে সেই নাটকে যদি আপনি অভিনয় করেন, তাহলে অভিনেতা হিসেবে আপনার যে অ্যাডাপ্টেশনের কাজটা কিভাবে প্রভাবিত করতে পারে বলে মনে হয়? দেখো, যখন লিখি তখন কিছুটা তো সব চরিত্রের সাথেই কিছুটা এক ফিল করি, একাত্ম ফিল করি। তার মধ্যে যেই চরিত্রটাকে বেশি ভালো লাগে তার সঙ্গে আরেকটু বেশি আত্মীয়তা হয়। সুতরাং আমার তো মনে হয় আমি অনেকেই যারা লেখেন তারা হয়তো নাটক করেন না, কিন্তু আমার মনে হয় না আমার সেটাতে কোনো অসুবিধা হবে। কেন, আমি চরিত্রগুলোর সঙ্গে বেশ একাত্ম বোধ করি। ধরুন আপনি একটা নাটকের অ্যাডাপ্টেশন করেছেন, সেটা অভিনয় করা হচ্ছে, তার কিছু চরিত্র আছে যে চরিত্র ধরুন আপনার জন্য নয়, আপনার যে চরিত্রটা সেটা আপনি করছেন, কিন্তু আপনার অন্য চরিত্র যেটার সঙ্গে আপনি বললেন একাত্ম বোধ করছেন, কিন্তু ওই চরিত্রটা আপনার জন্য নয়, হয়তো আপনার চেয়ে কম বয়সী কোনো চরিত্র, কিন্তু যে করছে তাকে দেখে আপনার মনে হচ্ছে সে যেন ঠিক সে নয়। এরকম হয় কখনো? হ্যাঁ, সেটা তো হয়ই, অনেক সময় হয়। কেন, সেটা আমার মনে হয় আমরা তো খুব সাধারণ মানুষ। অনেক বড় বড় লেখক দেরও শুনেছি তাদের বই সিনেমা হলে তারা ঠিক পছন্দ করতে পারেন না, তাদের কষ্ট হয়। অনেকের মুখেই এই কথা শুনেছি। যেমন সুনীল গাঙ্গুলিদের সাথে আমাদের খুব ওরা তো সব গেছেন সিডনিতে। সুনীল গাঙ্গুলি গেছেন, সমরেশ মজুমদার গেছেন, শীর্ষেন্দুদা গেছেন। ওরা সব বলেছেন কিছু কিছু সিনেমা ওরা পছন্দ করতে পারেননি। এটা তো হয়ই, তার কারণ ওই যে নিজের সৃষ্ট চরিত্র অনেকটা নিজেদের ছেলে মেয়ের মতন হয়ে যায়। যেমন তুমি বললে, তাদের সঙ্গে বেশ অনেকটা দিন ঘর করতে হয়। আর যখন আপনি অভিনয় করেন কোনো চরিত্রে, সেই চরিত্রটাকে কিভাবে আপনি অ্যানালিসিস করেন বা বিশ্লেষণ করেন, কিভাবে তার ক্যারেক্টারিস্টিক্সগুলো নিজের মধ্যে আনেন, এগুলো কি প্রসেস ফলো করেন এর জন্য? প্রথম যখন নাটকের স্ক্রিপ্টটা হাতে পাই, আমি অনেকবার পড়ি। একই জিনিস, একই নাটক বারবার পড়তে থাকি, করে জাস্ট শুধু ওই ক্যারেক্টারটা না, নাটকটার মধ্যে দিয়ে কি বলতে চাইছে সেটাকে ভেতরে নিতে চেষ্টা করি। তারপরে অবশ্যই যে চরিত্রটা করব, যেমন এই চরিত্রটা, আমি আর এই চরিত্রটা সম্পূর্ণ আলাদা, মাধবী। এটার জন্য আমার অনেক খাটতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। যেমন নাটকটার কথা বলে একটু চরিত্রটার কথা বলুন, যে নাটকটা। আমি একটা আইরিশ নাটক, তো যেটা তুমি দেখলে, যেটা করলাম, ওটা আইরিশ নাটকের অ্যাডাপ্টেশন।
ওটা ছিল দ্য বিউটি কুইন অফ লেনে, যেটার আমরা নাম দিয়েছি লায়লা। তো ওই নাটকটা একটা অতি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মা মেয়ে, তাদের সম্পর্কের ডাইনামিক্স নিয়ে মূলত গল্প। দুজনে একটা ঘরের মধ্যে বন্দি, ওই একটা ঘর, তাদের দুজনের মধ্যেই বেশ ফ্রাস্ট্রেশন আছে, কিন্তু মা মেয়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল বলেই মেয়ের একটি দুর্বল জায়গাকে বারবার আঘাত করে মেয়েকে নিজের কন্ট্রোলে রাখতে চায়, আর মেয়েও এই বন্দি জীবন থেকে পালাতে চায়, যেটা সব মেয়েই চাইবে। তো এই যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই চরিত্র দুটি, এদের মুখের ভাষা, এদের চলাফেরা, এদের পুরো অঙ্গভঙ্গি সবই তো একটু আমাদের মতো তো হবে না, একটু তো আলাদা হবেই। তো সেজন্য আমি ওটাকে একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম। কেন, সিডনিতে আমাকে অনেকেই বলেছিল যে ভাবতেই পারছি না, ওই রকমভাবে কথাবার্তা, এইরকমভাবে বডি ল্যাঙ্গুয়েজ তোমার যেরকম হতে পারে ভাবিনি। তো আমি বললাম ওটা একসাথে যেমন আমার চ্যালেঞ্জ, আর করার পর ওটা আমার স্যাটিসফ্যাকশন, ওটা আমার ভীষণ আনন্দ হয়েছে যে আমি ফোটাতে পেরেছি। আর বিশ্বাস করবে, মানে নিশ্চয়ই বিশ্বাস করবে, একটা নাটক করে যাওয়ার পরও না অনেক দিন চরিত্রটা আমাদের সঙ্গে থাকে। যেমন মাধবী এখনও আমার সঙ্গে আছে। হ্যাঁ, আমি কালকে চলে যাব, তো আমার মনের মধ্যে আরও অনেক কিছু ঢুকছে, কিন্তু তাই জন্য এবার হয়তো অতটা হচ্ছে না। কিন্তু প্রথমবার যখন আমি মাধবী করি, আমার কিন্তু বেশ সপ্তাহখানেক চরিত্রটা আমার সঙ্গে ছিল। এরকম আর কোনো চরিত্র যেটা আপনার মানে ভেতরে এরকম প্রভাব ফেলে? ভীষণ প্রভাব ফেলেছিল, যেটার আমরা খেলা বলে একটি নাটক, সেই খেলা নাটকটি ওটাকেই আমরা শর্ট অ্যান্ড সুইট ফেস্টিভ্যালে নিয়ে গেলাম, জাস্ট আ গেম করে ইংরেজি অনুবাদ করে। ওই গল্পটাও আমাকে খুব কষ্ট দিয়েছিল। একটু বলছি গল্পটা। ওটা ছিল একটি স্বামী স্ত্রীর গল্প। ছেলে আর বউ আমেরিকা চলে গেছে, মা অবভিয়াসলি, ছেলে আসেও না, তেমন খোঁজ খবরও নেয় না। মা হয়েছে ডিমেনশিয়া, কিন্তু ডিমেনশিয়ার কারণেই ক্রমাগত ওই ছেলেকেই খোঁজে, ছেলে বউয়ের কথাই ক্রমাগত, যা যতক্ষণ মানে স্বামীর সঙ্গে সমস্তই ওদের কথাই বলতে থাকে। তো এই জন্য ওর স্বামীর হঠাৎ মনে হয়েছে যে ছেলেকে তো ফোন করে আনা যাচ্ছে না, কাগজে কেউ একটি বিজ্ঞাপন দিয়েছিল যে আপনারা, আমাদের হাতে অনেক অভিনেতা অভিনেত্রী আছে, তারা এরম মানুষের একাকিত্ব দূর করার কাজ করে, বিকজ ইটস জাস্ট এ গেম, একটুখানি একটা ওই চরিত্রটাতে ইয়ে হয়ে তারা করে দেয়। তো স্বামীর খুব কষ্ট হতে থাকে, তাই জন্য এরকম একজনকে, অভিনেতা অভিনেত্রীকে ছেলে আর ছেলের বউ সাজিয়ে নিয়ে আসে, তো 24 ঘন্টার জন্য। তো মা তো তাকে দেখে খুবই খুশি হয়, নানা রকম সারাদিন নানা কথাবার্তা হচ্ছে টচ্ছে, তারা তো পরের দিন সকালে চলে যাচ্ছে। চলে যাওয়ার সময়ও ভদ্রমহিলা তাদেরকে খুব সুন্দরভাবে বিদায়, আবার এসো টেসো করেছে, করে বসে থাকে চেয়ারে। কিছুক্ষণ পরে বলছে যে খুব ভালো হলো না খেলাটা। তো ওর স্বামী বললো কিসের খেলা, কিসের বলছে? বলছে এই যে এতক্ষণ ধরে খেললাম, কত টাকা লেগেছিল এই খেলাটা খেলতে, এত ভালো লেগেছে, তুমি আবার কবে খেলবো একবার বলো। ওই চরিত্রটা আমাদের, ওই একাকিত্বটা আমাকে নাড়িয়ে দিয়েছিল, ওই চরিত্রটা অসম্ভব, ওই চরিত্রটা, যার জন্য এই শর্ট অ্যান্ড সুইটে আমরা 10 মিনিটসের জন্য যখন নিয়ে গেলাম, আমরা ভেবেছিলাম যে ওদের ছেলেমেয়েরা সবসময়ই আলাদা আলাদাই থাকে, যে অস্ট্রেলিয়ানদের কাছে হয়তো বাঙালি মায়ের এই আকুতিটা পৌঁছবে না, কেন তারা এটা দেখেই অভ্যস্ত যে ছেলে বিয়ে করলে চলে যাবে, কখনো আসবে আসবে না। কিন্তু আমরা এটাতে সেমিফাইনাল, ওটাতে কম্পিটিশন, সেমিফাইনাল অবধি গেছিলাম। আমার সব থেকে আনন্দ হয়েছিল, আমি নাটক শেষে আমি ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি, বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান এসে আমাকে বলেছিল যে ভীষণ কষ্ট হচ্ছিল তোমার নাটকটা দেখে,
তখন মনে হয়েছিল যে যদি একটা চরিত্রকে তার সমস্ত দিক নিয়ে তুলে ধরতে পারি, তাহলে সব ভাষার মানুষের কাছেই পৌঁছে যাওয়া যায়। নাটক মানে থিয়েটার অভিনয়ের ক্ষেত্রে আপনার কোনো মানে এমন কেউ আছে যিনি আপনার অনুপ্রেরণা? সেরকমভাবে আমি তো কোনো গুরু মেনে কারোর কাছে শিখিনি, মোটামুটি ভালোবাসার থেকে নাটক করা। কিন্তু খুব নাটক দেখতাম, ধরো তৃপ্তি মিত্র, শাওলি মিত্র, কেয়া চক্রবর্তী, এদের অভিনয় খুব নাড়া দিয়ে যেত, ভালো লাগতো। আর এখনকার মানে আমাদের পুরনো ইয়েতে তো অনেকেই ঠিক মনে করতে পারছি না, নাটকের ক্ষেত্রে এদের নাম বললাম, সিনেমাতেও এরকম অনেকজনই তো ছিলেন যাদের অভিনয় ভালো লাগতো। যেমন একজনের নাম কিছু বলা যায়? সাবিত্রীর অভিনয় তো ভীষণ ভালো হয়েছিল, প্রাক্তনের ওই সিনটা তো ভোলা যায় না, এবং ভীষণ ন্যাচারাল একটা অ্যাক্টিং, যখন অভিনয়টাকে অভিনয় বলেই মনে হয় না। উনি তো থিয়েটার এবং চলচ্চিত্র দাপিয়ে দাপিয়ে অভিনয় করেছেন। কিন্তু অনেক সময় আমরা দেখি যে যারা নিয়মিত থিয়েটার করেন তারা যখন চলচ্চিত্রে অভিনয় করতে আসেন তখন থিয়েটারের অভিনয়ের একটা ছাপ এসে চলচ্চিত্রে পড়ে, যেটা হয়তো তাদের চলচ্চিত্রের অভিনয়কে অতটা মানে ভালো লাগায় না। এরকম আপনার কি মতামত এটাতে? দেখো, সাবিত্রী তো দুটোতেই করেছেন, কোনো জায়গায় তো অতি নাটকীয় বলে মনে হয়। সাবিত্রী চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে এটা হয়নি, কিন্তু অনেকের ক্ষেত্রে আবার এখনকারও অনেকের ক্ষেত্রে শুনেছি, অনেকে মানে দর্শকদের এটা অভিমত। হতে পারে, হয়তো অতি নাটকীয় মনে হচ্ছে। অতি নাটকীয় ঠিক না, একটু যেন থিয়েট্রিক্যাল, মানে অতি নাটকীয় আমি বলবো না, থিয়েটারের একটা ধারা আছে না, থিয়েটারের একটা ভীষণই ধারা আছে, চলচ্চিত্রে যেখানে একটু চাপা, একটু মানে কারণ ক্যামেরার সামনে করতে হবে, তো সেটা এসে পড়ে বলে। কেন বলতো, থিয়েটারে সিনেমায় ক্যামেরাটা তোমার মুখের ওপর থাকছে, তুমি হয়তো তোমার চোখের দৃষ্টি বা ইভেন হাত নাড়ার মধ্যে দিয়ে বা মুখের কোনো ভাব পরিবর্তন খুব সহজে বোঝাতে পারো। ওখানে তো অনেক বডি ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু বি ভেরি স্ট্রং সবার কাছে রিচ করার জন্য, এবং তোমার চোখের ভঙ্গিটা ওরা দেখবে না, কিন্তু তোমার অঙ্গভঙ্গি অনেক বেশি দেখবে। তো কিছুটা তো তাদের মনে তো হয় একটু হয়েই যাবে, একটু যেখানে একটা সাটল অভিনয় আর একটা একটু বেশি জোরালো অভিনয় হয়ে যেতেই পারে। আর থিয়েটারে অভিনয়ের ক্ষেত্রে কি অভিনেতাকে শুধু তার নিজের রোলটা নিয়ে ভাবলেই চলে, নাকি আরো অন্য? না, আমার সেটা মনে হয় না। কেন, নাটক অলওয়েজ টিম ওয়ার্ক, অলওয়েজ। আমরা সবসময়ই চেষ্টা করি, এই নাটকটা যেমন আমরা মাত্র 4 জন, কিন্তু এটার পিছনে আমরা খাটছি কেন, যাতে 4 জন সমান অভিনয় করি। আমার সাথে তানিমের সিন আছে, আমার সাথে পটার সিন আছে, আমার সাথে মেয়ের সাথে যেমন সিন আছে ওদের সাথেও তো একটু হলেও আছে। আমাদের কেমিস্ট্রিটা তো ঠিক থাকতে হবে, না হলে নাটকটা তো গ্রহণযোগ্য হবে না। আমার মনে হয় নাটক একটা অসম্ভব একটা টিম ওয়ার্কের জিনিস, সবার চরিত্রই মানে পারস্পরিক একটা সহযোগিতার ইয়েতে গড়ে ওঠে এক একটা চরিত্র, না হলে হবে না, ফুটবেই না। শর্মিলাদির এবার নিজের জীবনের গল্প একটু শুনি, নাটকের কথা তো শোনা হলো। বলো, কি শুনবে? পরিবার, কে আছেন পরিবারে? আচ্ছা, জীবনের গল্পটা একটু ইন্টারেস্টিংও, এমনি না। আমি আমি জন্ম হওয়ার পরই আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন। আমার দাদু ছিলেন ডাক্তার, আমার মা এসেছিলেন আমি জন্ম হওয়ার আগে দাদুর কাছে কলকাতায়। বাবা বম্বে চাকরি করতেন, এই যে আমার দাদা দিদি আছে এরা ছোটো তখন। তো মা সবাইকে নিয়ে চলে এলেন, মা খুব অসুস্থ হয়ে পড়েন। তখন দাদু আমাকে আর যেতে দেননি, যে এইটুকু ছোটো বাচ্চা নিয়ে আবার অত দূরে যাবে, 1 বছরের জন্য রেখে যাও, পরের বছর এসে নিয়ে যাবে। 1 বছর পরে যখন এলেন, দাদু দিদিমারও যেতে দিতে ইচ্ছে করছে না, আর আমার মামারাও ছাড়ছে না। এই করে করে কিন্তু আমি মামার বাড়িতেই থেকে গেলাম। মামার বিয়ে হলো, মামিমাও এসে ওই আঁকড়ে ধরলেন, মাসি বিয়েই করলেন না। কোনো দিনই আমার অ্যাকচুয়ালি গিয়ে বাবা মার কাছে থাকা হয়নি। কিন্তু আমার দিদিমার কাছে বড় হয়ে ওঠা, অসম্ভব একটি গুণী মানুষ ছিলেন, ব্রাহ্ম পরিবারের মেয়ে ছিলেন, তো একদম অন্যভাবে আমাদেরকে মানে
কত ছোটোবেলায় শুয়ে শুয়ে দিদিমার পাশে শুয়ে মাইকেল মধুসূদনের কবিতা আবৃত্তি করে করে মানে অমিত্রাক্ষর ছন্দ কী সেটা পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন। তখন আমি হয়তো এগুলো বোঝারই বয়স হয়নি, কিন্তু ওইভাবে বলা যায় সাহিত্য এবং নাটক, কবিতা এসব ভালোবাসার পিছনে আমার দিদিমা একটি অতি আশ্চর্য মানুষ ছিলেন, আর খুব ভালো লিখতেন। আমাদের জন্য একটা খুব চমক এলো একবার আনন্দ পাবলিশার্সের কাছ থেকে। 100 বছরের ছোট গল্প লিখেছেন দিদিমার, প্রবাসীতে একটা গল্প বেরিয়েছিল, দেখলাম ওই সংকলনে দিদিমার গল্প। দিদিমার নাম কি? দিদিমার নাম ছিল চারুলতা গুপ্ত। ওইটি দেখে আমরা জানতাম না তো, খুব লেগেছিল। তবে ওই গল্পটা ছিল দিদিমার প্রথম দিকের লেখা, একটু কাঁচা হাতের গল্প, পরে অনেক অনেক ভালো লিখেছেন, তবু ওটা আমাদের কাছে একটা বিরাট সম্পদ। তো সেইগুলো একসঙ্গে করে প্রকাশ করার কথা মনে হয়েছে? প্রকাশ করা দিদিমার দুটি খাতা আছে। এই যে হয় না, আমরা এখান থেকে চলে যাই, ওখানের আরেকটা জীবনে ঢুকে পড়ি, আমাদেরও নাটকের মতো এক চরিত্র থেকে আরেক চরিত্রে যাওয়া আসা। সেখানে চলে গেলে আবার অনেক সময় এই কথাটা অনেকবার বলি যে ওই দুটো খাতা আমরা একসাথে করে ভাই বোনেরা আলোচনা করি প্রকাশ করার কথা। রেখে দিয়েছি খাতাগুলি সযত্নে, তবে দিদিমার লেখা রাখা অসম্ভব। কখনো বাজারের খাতার ফর্দ করতে করতে পেছনে একটা কবিতা লিখে ফেললেন, এরকম একটি মানুষ ছিলেন। শর্মিলাদি, তাহলে এবার কলকাতা থেকে ফিরে গিয়ে সিডনিতে আর কি নতুন নাটকের কথা ভাবছেন? সেই কথাটা নিয়ে আমরা অলরেডি চিন্তা ভাবনা করছি, দেখা যাক, হয়তো আবার আমরা কোনো একটি অ্যাডাপ্টেশনের দিকেই যাব। এই কথক থিয়েটার গ্রুপ যেটা টিটো রায় করেছে, আমরা খুব বাঁধা ধরা ফর্মের নাটক করি না, আমরা একটু অফ দ্য ট্র্যাক নাটক করতে ভালোবাসি। তাই কোনো চেনা নাটক বা চেনা স্ক্রিপ্ট ধরবো না, আবার হয়তো কোনো লেখালেখির কাজ শুরু হবে নতুন নাটক নিয়ে। তবে টিটোর সাথে কাজ করার এটাই খুব সুবিধে, আমাদের অনেক স্বাধীনতা দেয়, আমরা নানা রকম দিক নিয়ে ভাবতে পারি, এক্সপেরিমেন্ট করতে পারি। অনেক অনেক ধন্যবাদ শর্মিলাদি, আমাদের গপ্পসপ্প কিছু গল্প। ধন্যবাদ তোমাকে, আমি তো মনে হচ্ছে এসে ধন্য হয়ে গেলাম। না না, অনেক কথা জানতে পারলাম, কারণ আমাদের তো গপ্প খুঁজে বেড়ানো কাজ। তো আপনার সঙ্গে গল্প করে কিছুটা, মানে খুব কম সময়ের মধ্যে একটুখানি শুনলাম। আরও হয়তো আবার কোনো একদিন একসঙ্গে বসবো, আরও অনেক বেশি গল্প করব, আরও অনেকগুলো দিক নিয়ে কথা বলবো। আজকে যেমন আমার আপনার কাছ থেকে জানার ইচ্ছে ছিল খুব, যে একালের মেয়ে আর সেকালের মেয়েদের নিয়ে আপনি কি ভাবেন, সেটা হয়তো কোনো একদিন শোনাবো, অনেক বিস্তারিতভাবে সেটা শুনবো আপনার কাছে। কারণ আপনি এদিককার মানুষদের দেখেছেন, পাশ্চাত্যের মানুষদের দেখেছেন, সব মিলিয়ে আপনার তো অভিজ্ঞতার পরিধিটা অনেক বড়। কাজে হয়তো সেটা নিয়ে বসার সময় হবে কোনো একদিন। আমরা বারবার ফিরে আসি অনেক নতুন নতুন গল্প নিয়ে। আজকে যেমন আমরা শর্মিলাদির সঙ্গে গল্প করলাম, যিনি সিডনিতে থাকেন, নাটক করেন, নাটক ভালোবাসেন। আমাদের চেনা পরিধির বাইরেও অনেক অপরিচিত মানুষ আছেন যারা কিন্তু সারাক্ষণ সাহিত্য সংস্কৃতির সঙ্গে নিজেদের যুক্ত রেখেছেন, নিজেদের রোজকার জীবনের কাজের বাইরেও। শর্মিলাদি সেরকম একজন মানুষ। অনেক ধন্যবাদ শর্মিলাদি এখানে এসে নিজের কথা শোনাবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। আমি ধন্য হলাম, ধন্যটা তো বাদ দেওয়া যায় না। আর গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা তরফ থেকে এই সবুজ অভিনন্দনটা। সুন্দর, অনেক ধন্যবাদ, ভীষণ সুন্দর। বলছি যে আমি তো খুব ধন্য হলাম, আবার দেখা হবে নিশ্চয়ই। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।